This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. सीधा करने का कार्य किया जा रहा है। বাড়িটা হেলে গিয়েছিল, এটাকে সোজা করা হচ্ছে জ্যাক দিয়ে। ঘাটালের খবর জানেন তো, মাসখানেক আগের ঘটনা। এটা পাকা বাড়ি পুরো হেলে পড়েছিল। এবার পাশের বাড়ির সঙ্গে প্রায় গোতাগুতি লেগে যায়, এরকম একটা সিচুয়েশান আর কি। ঘাটালে সেই টাল খাওয়া বাড়ির লোকজন হরিয়ানার থেকে এক ঠিকাদার সংস্থাকে নিয়ে এসছে। তারা 200টার মতো জ্যাক লাগিয়ে সেই দোতলা পাকা বাড়ি যেটা হেলে গেছে তাকে সোজা করার কাজ চালাচ্ছে। তো বললেই তো আর সোজা হয় না, প্রায় কঠিন কাজ, ফলে মাসখানেক লাগবে প্রায় এই কাজটা শেষ করতে। মানে হেলে পড়া বাড়িকে সোজা করতে ওই জ্যাক ট্যাক মেরে মাসখানেকের গল্প। আর মূল্যও খারাপ না, খরচ প্রায় 10 লক্ষ টাকা। এবার এইরকমই যদি হাল হয়, তবে কিন্তু একটা জিনিস তো এর থেকে বোঝা যাচ্ছে, হেলে যাওয়া বাড়িকে সোজা তো করা যায়। আমরা হয়তো ভেবে ফেলেছি বাড়ি হেলে গেছে, এরপর আরও হেলবে, হেলতে হেলতে পড়ে যাবে, কিন্তু ব্যাপারটা সেরকম না। তাকে চেষ্টা করলে, খরচ টরচ করলে, সময় টময় দিলে সোজা করার বন্দোবস্ত আছে। কেন বলছি এতগুলো কথা? কারণ ডিসেম্বরের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় যাবেন। তো সেখানে ওই এমনিতে এই সংগঠনের অবস্থাটা খানিকটা হেলে পড়া। জ্যোতিপ্রিয় মল্লিকের জেলায় অন্তর্দ্বন্দ্বই মোটামুটি হেলিয়ে দিয়েছে তৃণমূলকে। এবার তাকে সোজা করতে ভাবুন তো, তৃণমূল নেত্রীকেও কি অনেকগুলো ওরকম জ্যাক নিয়ে যেতে হবে? গুতগুতি তো রেহাত কম নয়। অর্জুন বনাম সোমনাথ, অর্জুন বনাম পার্থ, মানে প্রত্যেকেই যুযুধান আর কি। আর যেভাবে এক একটা শিবির আরেকটা শিবিরে গোলাবর্ষণ করে চলেছেন, সে কোথায় ভারত পাকিস্তান সীমান্ত ফেল পড়ে যাবে। এরকম সাধারণত আমরা কিন্তু কোথায় দেখি, ওই শাসক আর বিরোধী শিবিরের মধ্যে। এক দলে থেকে যদি এরকম গোলাগুলি চলে, তাহলে দল হেলে না পড়ে যায় বলুন তো? এটা কোথাও না কোথাও প্রকাশ্যে উঠে আসছে আজকের দিনে। বিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে, সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং। সোমনাথ শ্যাম বলে একটা লোক আছে যে বলছে, তার সঙ্গে ছবি তো যে খুন করেছে নাকি তার ছবি ঘুরে বেড়াচ্ছে, তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে ওকে। সেই লোকটা আমার ভাইপোর সঙ্গে কি করে থাকবে? পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিং এর মোটিভ, অর্জুন সিং এর প্ল্যানিং এবং অর্জুন সিং এর ফাইন্যান্স। পার্টির ব্যানারটা 1 সেকেন্ডে যদি সরিয়ে দেওয়া যায়, তা এদেরকে এলাকায় যারা রাস্তায় স্ট্রিট ডগ আছে তারাও কেটে নেবে। সামনে এসে খেলুক না, পিছন থেকে খেলার দরকার কি? নাটক কোম্পানিতে পিছন থেকে কিছু লোক বলে, আর সেটা ওই যে পাত্র থাকে সে বলতে থাকে। নাটক কোম্পানির সামনে এসে নাটক করো। আই এম রেডি টু ফাইট এনিওয়ান। যে কর্মীর সঙ্গে থাকে না, আমি পার্থভূমিকের উপরে রাগ করছি না, আমি ওর নামও নিচ্ছি না। কি শুনলেন? দেখে মনে হচ্ছে না এটা রাজনৈতিক কোনো তরজা নয়, ওই বদলাপুরের মতো কোনো সিনেমার ডায়ালগ হচ্ছে। কত ফ্যান্টাস্টিক সব হাততালি পড়ে যেত জানেন তো, যদি এগুলো ওই সিনেমা হলে গিয়ে দেখতেন। পয়সা টয়সা পড়তো, প্রায় সেরকম লেভেলেরই তো কথাবার্তা। ভাবা যায় রাজনীতিক দুজন, একজন সাংসদ আর একজন বিধায়ক, একটা খুনের মামলা, তাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, আর তাই নিয়ে 2 নেতা 2 দলের ওপর গুলি চালিয়ে যাচ্ছেন। এবার ভাবুন কে কার ওপর রেগেছেন, সেটার থেকেও তো আবার একটা অন্যরকম গল্প বেরিয়ে আসছে। মানে ধরুন একজনকে গ্রেফতার করা হচ্ছে, ঘটনাচক্রে তিনি অর্জুন সিংয়ের ভাইপো, কিন্তু অর্জুন সিং তা নিয়ে দলের একাংশের ওপর এত রেগে গেলেন কেন? মানে গ্রেফতার তো পুলিশ করেছে, আর সাধারণত আমরা কি জানি যে আইন শৃঙ্খলা রক্ষা করা সেটা পুলিশের দায়িত্ব, তারাই এই সমস্ত কাজকর্ম করে, গ্রেফতার করতে হলে তারাই করে। কোনো রাজনৈতিক দল কি আর আইন শৃঙ্খলা রক্ষা করে নাকি? নর্মালি আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের দিকে আঙুল ঠাঙুল ওঠে, এটাই তো আমরা দেখেছি।
তাদের থেকে আবার গ্রেফতার হয়, কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, এটা তো এরকম স্পষ্ট ভাষায় কেউ আমাদের আগে বোঝাননি। অর্জুন সিং যেটা বুঝিয়ে দিলেন, মানে যদি রাজনৈতিক দল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নাই থাকবেন, তাহলে দলের ওপর কেন রেগে যাবেন অর্জুন? তাহলে কি এটাই সত্যি যে শাসক দলই গ্রেফতার করায়, তারাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, শাসক দল পুলিশকেও নিয়ন্ত্রণ করে? মানে এসব অভিযোগ তো সচরাচর বিরোধীরা করেন, কিন্তু এরা তো সবাই শাসক দলের লোকজন। অর্জুন সিং তিনি আরেকজনের নাম করেছেন, নামটা করে বলেছেন, আমি আলাদা করে বলছি না, মানে বলার কিছু বাকি রাখেননি। অনেক সময় ওই একবার ঝগড়া ফগড়ার সময় আমরা শুনেছিলাম বলে যে তোমাকে আমি অমুক বলতে পারতাম, কিন্তু বলছি না আর কি, মানে ওই বলে দিলেন আর কি যা আর কি, বাকি আর কি রাখলেন। প্রায় সেরকমই ব্যাপার এই অর্জুন সিংয়ের কথা শুনে মনে হচ্ছে যে তিনি যেভাবে ঠাড়ে ঠাড়ে ওই পার্থ ভৌমিকের দিকে আঙুলটা তুললেন, নাম করছি না বলেও নামটা করে দিলেন, তা সেটা দেখে তো আবার আরেকটা অন্য অ্যাঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো এটা তো সচরাচর লাভ ট্রায়াঙ্গেলের ব্যাপার। এক দলের লোকজন যেহেতু, সবাই তো নিজের দলের মধ্যে একটা ভাব ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এটা কি ওই দলীয় লাভ ট্রায়াঙ্গেল? এটা বোঝাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, জটিলও হয়ে যাচ্ছে। ওই বলি না বারবার, রাজনীতিতে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হলেই সেটা আলটিমেটলি বারমুডা ট্রায়াঙ্গেলের মতো হয়ে যায়, রহস্যময়। এই পার্থ ভৌমিকের সঙ্গেও তো আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম TV9 বাংলার তরফ থেকে, এরকম তার কথা বলা টলা হচ্ছে, নিশ্চয়ই তারও কিছু বক্তব্য থাকবে। আর সত্যি কথা বলতে কি, আশাবাদী হয়েই যোগাযোগ করেছিলাম, কারণ দেখুন অর্জুন সিং তিনি কীরকম একটা স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, কারোর নাম বলে দিলেন। এবার শ্যাম তিনিও তো রীতিমতো আরও কারোর নাম ঠাম বলে দিলেন। ফলে এখানে যদি পার্থ ভৌমিককে আমরা পেতাম, পার্থ ভৌমিককে বললে নিশ্চয়ই তিনিও আর কিছু আমাদের সামনে পরিষ্কার করে দেবেন। রাজনৈতিক নেতারা সবাই খুব খোলা মনের মানুষ, জানেন তো, রাগ ঢাক নেই তাদের, ওই পেটে এক মুখে এক এসব একদম না, কীরকম সুন্দর গড় করে পরিষ্কার করে দিচ্ছেন আমাদের সব কিছু। সুতরাং পার্থ ভৌমিকও নিশ্চয়ই এরকমই একটা কিছু করবেন আমরা ভেবেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে পার্থ ভৌমিক তো শুধু নেতা নন, তিনি তো অভিনেতাও বটেন, রীতিমতো দাপুটে অভিনেতা। সেই জন্যই তিনি আমাদের যোগাযোগ করার চেষ্টা হলেও কোনোভাবেই সে ব্যাপারে তিনি ফোনও তোলেননি এবং তিনি কোনো রকমভাবে আমাদের সাড়াও দেননি। কিন্তু তিনি যতই মুখ বন্ধ করে থাকুন বা তিনি যতই সাড়া না দিন, অর্জুন তো দলকে বার্তা দিয়ে রেখেছেন যে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা হলে উত্তর 24 পরগনা তো বটেই, হুগলিতেও মাসুল গুনতে হতে পারে দলকে। এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তাহলে উত্তর 24 পরগনা গ্রামীণ অঞ্চল খুব কঠিন জায়গা চলে যাচ্ছে। শহর অঞ্চলে ব্যারাকপুরের ইফেক্ট দমদমে পড়ে, আবার ব্যারাকপুরের ইফেক্ট সবথেকে বেশি পড়ে হুগলিতে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার ব্যারাকপুর আর এটাকে দেখে আসানসোল রং চেঞ্জ করে, বুঝতে পারলেন তো? এটা খুব খারাপ হচ্ছে, মানে বিরোধীর লাভ হচ্ছে, আমাদের লস হচ্ছে। অর্জুন সিং তৃণমূলে গেছিল লাফিয়ে, বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন। তার ভাইপোকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে। তা আমাদের কিচ্ছু করতে হবে না, তৃণমূলই লোকসভা নির্বাচন যা করার করে দিন। আচ্ছা, অর্জুন সিংয়ের যে বক্তব্যটা সেটা কিভাবে দেখবেন বলুন তো? মানে এটা কি হুমকি নাকি সতর্ক বার্তা, থ্রেট, কী জানি, মানে কোনটা ওই সমজদারের জন্য বোঝার জন্য ইশারাই যথেষ্ট, এটা তো আমরা জানি। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কি আর অত সমজদার হই? ওটার জন্য নেতারা আছেন আর কি, সে নেতাদের বক্তব্য তো শুনলেন, অন্য নেতাদের। এবার কুরুক্ষেত্রের একটা হুঁশিয়ারি এই যে অর্জুন সিং যেগুলো দিলেন, সেটা কি ওই কুরুক্ষেত্রেরই একটা জিনিস, সেটাই তিনি দিয়ে রাখলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে তো পাণ্ডব আর কৌরবরা লড়েছিল, যা হয়েছিল সেটা নিয়ে তো মহাভারত হয়ে গেছে, মানে মহাভারত তাই তো লেখা হয়েছে সেইটার ওপরই কেন্দ্র করে। আর কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশ, সেটা তো ওই মদ্ভাগবত গীতার 18টা অধ্যায়ে ভাগ করে পুরোটা লিপিবদ্ধ করা আছে। কাল আবার
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে সেই গীতা পড়ার কথা, কাল গীতা জয়ন্তী। এবার গীতা পড়লে জানা যায় যে ডিপ্রেশনে চলে যাওয়া অর্জুনকে কিভাবে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, কীভাবে চাঙ্গা করেছিলেন শ্রীকৃষ্ণ। কারণ যুদ্ধের ময়দানে বিপক্ষে নিজেরই আত্মীয় স্বজন, এ দেখে তো ভেঙে পড়ার কথা, তাই ভেঙে পড়েছিলেন অর্জুন, বিষাদে ডুবে গেছিলেন। বিষাদযোগ সাইকোলজির ভাষায় ওটাকেই তো ডিপ্রেশন বলে। তখন অর্জুনকে এই ডিপ্রেশন মুক্ত করতে রীতিমতো কাউন্সেলিং করেছিলেন শ্রীকৃষ্ণ। সেটা ছিল দাপর যুগ, তখনও এরকম মানে কাউন্সেলিং তো ছিল না অত বেশি করে, কেউ বোঝা যায়নি আর কি যেটার সাইন্টিফিক জায়গাটা কোন জায়গাটায়। আজকে হলে বলা হতো যে কাউন্সেলিং করেছেন। হ্যাঁ, এখন তো অবশ্য ঘোর কলি, এখন সমস্ত কাউন্সেলিংই হয়, এখন কি আর গীতা হয়। দেখুন, কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের রথের সারথিকে ছিলেন শ্যাম, আর এই ঘোর কলিতে অর্জুনের প্রতিপক্ষের নাম কি? সেও তো শ্যাম। অর্জুন আর শ্যামের সেই কুরুক্ষেত্রের নেপথ্যে নাকি রয়েছেন আরও একজন। মজার কি জানেন, তিনি আবার নাকি আরও একজন অর্জুন। নৈহাটির বিধায়ক, রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, আর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সব মহাভারতের চরিত্রে একদম জমজমাট ব্যাপার। আজকের মহাভারতেরও এরাই প্রধান তিন চরিত্র। পার্থ মধ্যম পাণ্ডব, অর্জুনের আরেক নাম। পার্থর রথে যিনি সারথি, তিনিই পার্থ সারথি, তিনিই কৃষ্ণ, তিনিই শ্যাম। কিন্তু ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তো বলছেন যে জগদ্দলের বিধায়ক ওই সোমনাথ শ্যামকে নাকি কাউন্সেলিং করেছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এবারে তো পুরো গুলিয়ে যাওয়ার মতো গল্প। এই মহাভারতে তো আপনি কে মানে কোথায় অর্জুন কাকে কাউন্সেলিং করছেন, কৃষ্ণ সেই কাউন্সেলিংয়ের শিকার হচ্ছেন, মানে পুরো উলট পুরাণ। ওখানে শ্রীকৃষ্ণ কাউন্সেলিং করেছিলেন অর্জুনকে, আর এখানে অর্জুন মানে ওর পার্থ আর কি, তিনি কাউন্সেলিং করছেন শ্যামকে, মানে শ্রীকৃষ্ণকে। উলট পুরাণ হলো কিনা বলুন। এতে যদি আমাদের সব গুলিয়ে না যায় আর কবে যাবে। আর এই কাউন্সেলিংয়ে নাকি কিন্তু এফেক্ট নাকি সেম হয়েছে, তখনও যা হয়েছিল এক্ষেত্রেও নাকি তাই হয়েছে। সেই কাউন্সেলিংয়ে উজ্জীবিত হয়ে অর্জুন তো মানে মোটামুটি মহাভারত মাতিয়ে দিয়েছিলেন আর কি। আর এই কাউন্সেলিংয়ে উজ্জীবিত হয়ে এই সোমনাথ শ্যাম নাকি ভাটপাড়া জগদ্দলে অশান্তি বাঁধাচ্ছেন, এই তো অভিযোগ করেছেন অর্জুন সিং। সোজা কথায় তার বক্তব্য হচ্ছে যে পার্থ ভৌমিকের উস্কানিতেই নাকি সোমনাথ শ্যামের দলবল ব্যারাকপুরের শিল্পাঞ্চলে অশান্তি কায়েম করেছে। এবার সাংসদ অর্জুন দলের বিধায়ক আর দলেরই মন্ত্রীর বিরুদ্ধে কোনো রাগঢাক না রেখেই সে কথা যখন বলে দিচ্ছেন, তখন কি আমাদেরও চুপ থাকা উচিত? আমাদেরও কিছু কথা বলতে, আর তাহলে বাধা কোথায়? চলুন না সেই কথাগুলোই বলে ফেলি, যে কথাগুলো এই বেলা না বললেই নয়। দেখুন, এবার একটু ওই জ্যাকের কথায় আসি, যেটা কথা শুরুতে বলেছিলাম। অভিভাবক শূন্য হয়ে গেলেই জেলা সংগঠন মানে হাল ধরার কেউ না থাকলে একটু হেলে পড়বে, এটাই তো স্বাভাবিক। আর সেইটা সামলাতে সব কটা জেলা সংগঠনে ওই কোর কমিটি করে দিচ্ছেন তৃণমূল নেত্রী, যাতে দলটা হেলে না যায় আর কি। এবার এটাকে আপনি এই কোর কমিটিগুলোকে আপনাদের কারোর জ্যাক বলে মনে হতে পারে, সে আমাদের মনে হবে কি, সেটা মনে হওয়ার অন্তত অধিকারটা আমাদের আছে, আমরা আমাদের মতো ভেবে নেব। কি ভেবে তৃণমূল নেত্রী এই কোর কমিটিগুলো করছেন সেটা তিনি জানেন। সেটাকে জ্যাক ভাবছেন না জ্যাক অফ অল ট্রেডস ভাবছেন, সেটা তার ব্যাপার। তবে হ্যাঁ, অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়, বীরভূমের ওই কোর কমিটি গঠন করা হয়েছিল। আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর উত্তর 24 পরগনাতেও একই ফর্মুলা কিন্তু প্রয়োগ করা হয়েছে, সেই কোর কমিটি তৈরি করে দেওয়া। আর সেই কোর কমিটি আর জেলার বৈঠক ডেকেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। মোটামুটি সাজানো বাগানটা শুকিয়ে যাচ্ছে বুঝেই কি তড়িঘড়ি এই বৈঠকের কারণ কিন্তু যাই হোক জানেন তো, অর্জুন আর সোমনাথের মধ্যে আপাতত যে কোনো রকম সন্ধি প্রস্তাব সেটাও মানে পেশ হচ্ছে না, আর সেই সন্ধি প্রস্তাবে যে সই হচ্ছে না সেটা তো বোঝা যাচ্ছে। আর সেটা শুধু আমি আপনি না, সেটা সম্ভবত তৃণমূলের ওই জেলা নেতৃত্বও বুঝে গেছেন। বীরভূমের কোর কমিটি নিয়ে কিন্তু তাদের কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে, বুঝতে পারছি। এই পঞ্চায়েত ভোটের পরীক্ষায় এরা দলকে উতরে দিয়েছেন এই কোর কমিটি, কিন্তু লোকসভা ভোটে উত্তর 24 পরগনার কোর কমিটি তাদের সামনে কিন্তু এখন
বড় বেশি চ্যালেঞ্জ, কারণ মাঝে মধ্যেই তো মনে হচ্ছে এই সংগঠন না থোড়ি বাড়িটা আবার একটু হেলে পড়ছে। এবার তারা আবার কোন জ্যাক প্রয়োগ করেন সেটাই কিন্তু এই নির্ধারিত করবে যে লোকসভা ভোটে দল সোজা থাকবে না একটু হেলে পড়বে। দেখুন, উত্তর 24 পরগনা জেলায় লোকসভা আসন মোট 5টা। এবার তার মধ্যে শিল্পাঞ্চলে এবং গ্রামাঞ্চলে এখানে যে অর্জুন সিংয়ের প্রভাব রয়েছে সেটা অর্জুন স্বয়ং ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন আর কি। এটা আমাদের বোঝাচ্ছেন, মানে বার্তাটা আসলে আমাদের নাকি দলীয় নেতৃত্বকে, সেটা অবশ্য লাখ টাকার প্রশ্ন। সম্ভবত সামনে আমাদের এক্ষেত্রে শিখণ্ডি খাড়া করছেন, লক্ষ্যটা ওই দলীয় নেতৃত্বই হবে, কারণ আমাদের তো আর কি দেওয়ার আছে, আমরা তো নিজেদের ভোটটাও নিজেরা সবসময় দিতে পারি না, তো ওনাকে আর কি দেবো, তার থেকে যা দেবার ওই দলীয় নেতৃত্বই দেবে। তবে তিনি দলীয় নেতৃত্বকে চাপ দিচ্ছেন, এটা খুব একটা সহজ সত্য ব্যাপার আর কি। এটার জন্য বিশেষ মাথা ফাতা ঘাটাতে হচ্ছে না আমাদের, আমরা বুঝে যাচ্ছি, এইটুকুনি বোঝা যাচ্ছে। তার মানে নিজের আসন ব্যারাকপুর ছাড়াও খেয়াল করে দেখুন কতগুলো, মানে চাপ তো একটা আসন দিয়ে কি জমে না আর কি, চাপটা জমাট বাঁধাতে হলে চাপ বাড়াতে হয়। অর্জুন তো সেটাই করেছে, ওই নিজের আসন ব্যারাকপুর, সেটা ছাড়াও বসিরহাট, বনগাঁ, বারাসত, এই সব মিলিয়ে 4টে লোকসভার কথা তিনি মোটামুটি বুঝিয়ে দিয়েছেন যে কোনো না কোনো অংশে ভোটের ফল এদিক ওদিক করে দেওয়ার ক্ষমতাটা তার আছে। সেটা বোঝাতেই তিনি কি আজ এতগুলো কথা বললেন। মানে সবসময় তো তারা কোনো এক ঢিলে অনেকগুলো পাখি মারেন রাজনৈতিক নেতারা, অর্জুন নিশ্চয়ই সেটাই করেছেন। তবে আজকে কোথাও গিয়ে মনে হচ্ছিল যে সাপে নেউলে সম্পর্ক কাকে বলে সেটা কিন্তু আমরা ওই ব্যারাকপুরে, মানে ওখানে উত্তর 24 পরগনায় এই কমিটির বৈঠকে দেখে বুঝতে পেরেছি। আজ সোমনাথ শ্যাম ঢুকেছেন আর বৈঠক থেকে বেরিয়ে গেছেন অর্জুন সিং। এবার কেন বেরিয়ে গেলেন অর্জুন কিছু না বললেও সোমনাথ শ্যাম কিন্তু উত্তর দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তার কি বক্তব্য? তার বক্তব্য হচ্ছে যে অর্জুনের সঙ্গে তার বিরোধে তৃণমূলের নাকি কোনো ক্ষতিই হবে না, আর কে সাদা আর কে কালো তা নাকি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। এবার আলোর মতো যত কিছু স্পষ্ট হয়ে যায়, নেতারা যত কিছু আমাদের সামনে এরকম আলোর মতো সব কিছু স্পষ্ট করে দিন, আমাদের ততই ভালো, আমাদের তো একটু বুঝতে টুঝতে সুবিধা হয়। কিন্তু দিনের আলোয় স্পষ্টভাবে দলের ভবিষ্যৎটা ওখানে কি হবে সেটা কি খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন দলীয় নেতৃত্ব? আপনি আসার পরপরই উনি বেরিয়ে গেলেন। আমি দেখিনি কাউকে। আপনি কাকে বলছেন? আমি না আমি দেখতে পাইনি। আপনি অর্জুন সিংকে দেখতে পাইনি। আমি তো গেলাম তখন তো কাউকে দেখতে পেলাম না। আপনি আসার পরপরই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। না, আপনি বলছেন অর্জুন সিংকে দেখতে পাননি আপনি? না, আমি একটু পাশে বসেছিলাম, যেহেতু হল ভরা ছিল, আমি একটু সাইডে বসেছিলাম। সামনে 24-এর নির্বাচন, তার আগে এই সাংসদ বিধায়কের দ্বন্দ্ব এটা দলকে ক্ষতিগ্রস্ত করছে না? একদম নয়, দল পরিষ্কার হয়ে যাচ্ছে কে সাদা কে কালো, পরে বলবো। আচ্ছা, হ্যাঁ, এটা নেতারা যদি বলেন তখন কিন্তু একটা কথা আমাদের মাথায় আছে, যেরকম ওনার ওই সোমনাথ শ্যামের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল মাঝে মধ্যে ওনারা যে কথাগুলো বলেন তার মধ্যে থেকে আমরা আবার কিছু কিছু মানে করে নিতে পারি। এই ধরুন না, এই যে তিনি বললেন যে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্বে কোনো ক্ষতি হবে না দলে। আচ্ছা, ভেবে দেখুন, দুজনেই দোর্দণ্ড প্রতাপ নেতা ওখানে, একজন সাংসদ আরেকজন বিধায়ক, এবং দুজনের এরকম শক্তির একটা জায়গা রয়েছে যেখানে একজন আরেকজন ঢুকলে বেরিয়ে চলে যান, মানে দুজনেই মোটামুটি নিজেদের সমান বলে মনে করেন, সমান না হলে তো উপেক্ষা করতেন, কিন্তু সেটা তো করেন না, বেরিয়ে চলে যান। মানে দুজনের মধ্যে শক্তির একটা মোটামুটি লেভেল আছে। কি লেভেল, কতটা লেভেল সেটা আমরা জানি না, লেভেল আছে, এটা করে বুঝতে পারছি। এরকম লেভেলওয়ালা দুজন নেতা, তাদের মধ্যে গণ্ডগোল, তাতে যদি দলের কোনো রকম সমস্যাই না হয় তাহলে আদৌ এদের কোনো লেভেল আছে? তো এটা জাস্ট
মনে হলো আর কি। নইলে নিজেরাই এরকম করে নিজেদের অবস্থান কী করে পরিষ্কার করে দেন বলুন তো। এবং এতে কিন্তু নাকি দলকে কনফিডেন্স দিচ্ছেন যে আমাদের এমন কিছু ব্যাপার নয়, আমাদের এমন কিছু ওজন নেই যে আমাদের চাপ নিয়ে বা আমাদের এই দ্বন্দ্ব নিয়ে এত বেশি মাথা ঘামাতে হবে, আমরা এমন কিছু করে উঠতে পারবো না। দ্বন্দ্ব থাক, তার মানে দ্বন্দ্ব নাও যদি থাকে তাহলেও এরা বিশেষ কিছু করে উঠতে পারবে না, এটাই বোধহয় বোঝাতে চাইছেন। যাই হোক, দলের নেতাদের মধ্যে যদি এরকম মুখ দেখা দেখি প্রায় বন্ধ থাকে, এভাবে সাদা কালোর খেলা চলে, তাহলে শীর্ষ নেতৃত্বর কাছে দলের ওই কোর কমিটি, যেটা জেলার কোর কমিটি, সেটা মুখ দেখাতে পারবে তো? অর্জুন সিং আজ বলেই দিয়েছেন যে তার সঙ্গে সোমনাথ শ্যামের যে বিবাদ, সেটা নেতৃত্বের অজানা থাকার কথা নয়। এবার ব্যারাকপুরের সাংসদ কি বলতে চাইছেন যে নেতৃত্বের কেউ এই অশান্তিতে হাওয়া দিচ্ছেন। অর্জুন সোমনাথের ঝামেলা যে জেলার কোর কমিটি মেটাতে পারবে না, সেটা তো এখানকার নেতারা সবাই মোটামুটি বুঝে গেছেন বলেই তো মনে হচ্ছে। মানে ধরুন তাপস রায়ের সাথে কথা বলা হচ্ছিল, তিনি তো আবার উত্তর 24 পরগনার দায়িত্বপ্রাপ্ত এই কলকাতা থেকে, তিনি বুঝিয়েই দিয়েছেন যে এটা ওই কোর কমিটির বিশেষ কর্তব্য নয় আর কি, মানে এদের দ্বারা হবে না বাংলা কথায়, এটা বোঝা গেছে তার কথা থেকে। তার পরামর্শ তার ফলে যে এই বিধায়ক আর সাংসদের বিষয়টা দলের সর্বোচ্চ পর্যায়ের খতিয়ে দেখা উচিত, মানে এটা এদের কম্য নয়। তাপস রায় বলেছেন যে এসব বিষয় নাকি জেলা নেতৃত্বের এখতিয়ারের মধ্যেই পড়ে না। তার মানে তিনি তো আবার ওই বললাম যে ওখানকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক জেলার উত্তর 24 পরগনা, মানে তিনি নিজেও হাল ছেড়ে দিলেন নাকি নিজে ওই বলে না পাস অথবা ব্যাট তুলে বল ছেড়ে দেওয়া, প্রায় সেরকম, যাতে উইকেট কিপারের কাছে চলে যায়। মানে সেই দলীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব সব গিয়ে তাদের ওখানেই নং বলে গিয়ে পড়ছে। কি কাণ্ড বলুন তো। এই মাঝামাঝি আর কিছু নেই, কেউ আর কোনো চান্স নিচ্ছে না আর কি। দিন সাতেকের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা সফরে যাচ্ছেন, সুতরাং যাবতীয় ভারটা ওই অর্জুন শ্যামের কুরুক্ষেত্র সামলানো আর কি, সেই ভারটা মনে হচ্ছে নেতৃত্বের ওপরেই চাপিয়ে দিলেন তাপসবাবু। এটা আমি জীবনে দেখিনি, আর দলকে এটা দেখা উচিত। দল না দেখলে এরকমই হবে। সোমনাথ সেন বলছেন আপনি বিজেপির সাংসদ, কি বলছেন? এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত স্যার। যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই 9 দিন ধরে এই এপিসোড চলবে কেন? তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা, উপর দেখলেই হলো। সারা বাংলা সারা ভারতবর্ষ জানছে, আর জেলা সভাপতি জানছে না, তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে, যার আওতার মধ্যে আছে সে দেখবে। এমএলএ এবং এমপির বিষয়টা দলের সর্বোচ্চ পর্যায়ে দেখতে হয়, সেটা জেলা সভাপতির দেখার বিষয়ের মধ্যে বা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না, আবার সোমনাথ শ্যামের দাবিতেও কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্যাগার্স ড্রন। এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয়, দেখতে বলা হয় ব্যাপার না, দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব। এই বিবেকটাকে আমি বারবার চেষ্টা কখনোই করবো না, আমি কখনো করি না। কেউ কম যায় না, এতে সাধারণ মানুষের অসুবিধা না হয় এটাই দেখার। টিএমসি ঝগড়াতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বম বন্দুক গুলি থেকে আরম্ভ করে আর গ্যাং ক্লাস সব জায়গায় হচ্ছে, ব্যাপক মারামারি বোমাবাজি হচ্ছে। সাধারণ মানুষের কোনো চিন্তা নেই, তারা নিজের কেউ এলাকা দখল, কেউ কাটমানির ব্যাপার, এইসব নিয়ে লড়াই করছেন। আচ্ছা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দিলীপ ঘোষ যখন কথা বলছিলেন, তার চোখের সামনে মানে অন্তত চোখের সাইডগুলোতে আর 2-4টে মুখ ভাসছিল না তো তার দলেরই মুখ। যাকে নেতারা কখন কি ভাবেন, যেটা বলেন আর মনের মধ্যে কি চলে সেটা তারা কিন্তু বুঝতে দেন না, এটা হচ্ছে নেতাদের বিরাট গুণ। আমরাও তো বজার চেষ্টা করলাম না, তবে অতীতের ছবিগুলো মাঝে মধ্যে আমাদের চোখের সামনে চলে আসে আর কি, সব দলেরই। যাই হোক, তাপস রায়ের মতো জেলা নেতারা দেখুন যদি হাত তুলে নেন, তাহলে লোকসভা ভোটের আগে সংগঠন ঠিক করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোথায় কোথায় যাবেন বলুন তো। এই সমস্ত জায়গায় সংগঠন ঠিক করার জন্যই তো তিনি এক একজনকে দায়িত্বপ্রাপ্ত করে পাঠিয়েছিলেন এই সাংগঠনিক জেলা দেখতে, ঠিক যেরকম তাপস রায় ছিলেন উত্তর 24 পরগনার এই সংগঠনের দায়িত্বে। তিনি তো হাত তুলে দিলেন, পাস বলে পেছন দিকে যাবতীয় ঝঞ্ঝাটকে পাঠিয়ে দিলেন। ফলে মাঝামাঝি কোনো স্পিড ব্রেকার টেকার নেই, যা গিয়ে ধাক্কা মারার সব ওই শীর্ষ নেতৃত্বের পায়ে গিয়েই মারছে। ব্যারাকপুরের মতোই তৃণমূলের ফ্রেন্ডলি ফাইট
সেটা কিন্তু চারপাশে আস্তে আস্তে দেখা দিতে শুরু করেছে। এবার সব জায়গার থেকে যদি যাবতীয় কিছু গিয়ে ওই নেত্রীর পায়ের তলায় অনেকটা ওই পুষ্পাঞ্জলির মতো করে সব নিয়ে গিয়ে ডাঁই করে দেন, তাহলে কি কেলেঙ্কারি হবে বলুন তো। এবার এগুলোকে মোটামুটি অবশ্য সবই তো নিজেদের মধ্যে, ফলে সবটাই ফ্রেন্ডলি ফাইট বলেই ধরতে হবে। এরকমই একটা ফ্রেন্ডলি ফাইট তো আবার দুবরাজপুরে শুরু হয়েছে। ছোটোবেলার কথা মনে পড়ে, পাশে বসা বন্ধুদের মাঝে মধ্যে রাগঠাগ হলে ওই ব্যাগ বা টিফিন বক্স হাত দিয়ে এরকম ঠেলে ফেলে দিতাম। সেরকমই রাজনৈতিক কর্মী নেতাদের যখন একটু রাগঠাগ হয় না, তখন তারা ওরকম কিছু ফেলে ঠেলে দেন আর কি, বিভিন্ন কিছু ফেলে দেন, সেগুলো ছাড়ুন। কিন্তু এখানে যেটা দেখলাম দুবরাজপুরে, একে অপরের বাড়িঘর ফেলে দিলেন, মানে একদম জাস্ট গুঁড়িয়ে দিয়েছেন। একটা দুটো না, খাট, আলমারি, টিভি, ফ্রিজ, বিভিন্ন বাড়ির থেকে সব তুলে ফেলে দিয়েছেন। বহু বাড়ির কোনো কিচ্ছুই আর অবশিষ্ট নেই, সবটা ফ্রেন্ডলি মেজাজে হয়েছে আর কি। অন্তত 40টা ঘর ভাঙচুর হয়ে গেছে এই দুবরাজপুরে, রাতভর বোমাবাজি। এবারে এইরকম যদি চলে, স্থানীয়রা আতঙ্কে কাঁটা হয়ে থাকবেন, সেটাই স্বাভাবিক। এবং তাদের তো কিছু করণীয় ছিল না। সাধারণ মানুষের আর কী করণীয়, যখন বিগ বয়েস প্লে অ্যাট নাইটের মতো ব্যাপার আর কি। এই সমস্ত দাদারা খেলতে নেমেছেন, ভাইয়েরা দরজা বন্ধ করে কোনো রকম ইষ্টরাম জপ করছেন। আর ইষ্টরাম জপ করার সময় অনেকে আবার ইষ্টরামের বদলে ওই বোমা সংখ্যাও কতগুলো পড়লো সেটাও জপ করেছে, মানে গুনেছেন আর কি। তাদের হিসেব হচ্ছে মোটামুটি 100 ডেরেক, মানে মিনিমাম বোমা টোমা পড়েছে ওই এলাকায়। 100 ডেরেক, 100-200 এরকম বোমার সংখ্যা, ভাবা যায় এসব কীরকম আজকাল জলভাত হয়ে গেছে না। মানে কুটির শিল্প বহরে বড় হতে হতে যখন ইন্ডাস্ট্রি হয়ে যায়, তখনই বোধহয় এরকম হয়, বোঝাই যায় না। কথায় বলে না, জল পড়ে পাতা নাড়ে। দুবরাজপুরে কাল রাতে বোমা পড়লো, আর তারপর পুলিশ নড়ল। বাড়ির মেয়ে যেহেতু বেটিতে অনেক আতঙ্ক থাকবো, ঝামেলা যখন হচ্ছিল, পাটি ঝামেলা, ঘর দুয়ার ভাঙচুর কেন করবে। আবার যখন ঘর ভাঙছিল, তো ঘরে যত 30-40টা করে বোম কাটি মারছে, ফায়ার করে দিচ্ছে, গুলি মারছে, যদি কাউরি গায়ে পেয়ে যেত। তৃণমূলই করি, হ্যাঁ, দুটো গোষ্ঠী আমরা, আজামের গোষ্ঠী আর সালিমের গোষ্ঠী এই কাণ্ডটা করি। যে মহিলার কথা শোনালাম, তিনি প্রাণ ভয়েই তো মুখ ঢেকেছিলেন, কিছু কথা তাও বলেছেন, কিন্তু মুখটা দেখাতে দিতে রাজি হননি। কারণ জানেন তো তারপরে কি হবে সেটা তিনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, তাই আমরাও জোরজার করিনি। আমি শুনলাম, আপনাদের শোনালাম, কিন্তু যারা বড় বড় নেতা, তাদের কানে কি একজন এরকম সাধারণ নাগরিক, একদম ছাপোষা কিন্তু ভোটার, তার কথাগুলো পৌঁছলো? পুলিশ প্রশাসন তারাও কি কিছু শুনলো? বকটুই কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশকে সব বোমা, বন্দুক সব উদ্ধার করতে বলেছিলেন। সে কথাগুলো কি তখন পুলিশের কানে পৌঁছেছিল? আজকে কিন্তু এই বিভিন্ন লোক যারা ওই জব করেছেন বোমা নাম বা বোমার শব্দ, তারা যে ফিরিস্তি দিচ্ছেন, আর এই যা বক্তব্য শুনলেন, তারপর কিন্তু পুলিশের এই কান নিয়ে বহু প্রশ্ন মনের মধ্যে খচখচ করতে শুরু করেছে। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। দেখুন, দুবরাজপুরের এই বোমাবাজি বুঝিয়ে দিল যে 70 কিলোমিটার দূরেই তো বকটুই, সেই গ্রামেই তো ওই অতগুলো কাণ্ড ঘটেছিল। সেই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন, সেই মতো কাজের কাজ হয়নি। তাহলে পুলিশ কি একেবারেই হুকুম টুকুমগুলো তামিল করতে পারে না? কে বলেছে বলুন তো? পুলিশ এখন আস্তে আস্তে একদম নিজেদের মতো ভূমিকায় চলে আসছে, পুলিশের মতো হচ্ছে আর কি। সেটা অবশ্য দেখা যাচ্ছে কালিকাহাটে গতকাল ওই মুখ্যমন্ত্রী বাড়ির কাছে, সেখানে তো আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা সবাই চলে গেছিলেন, তাদের কয়েকজনকে টেনে হিঁচড়ে লালবাজারের সেন্ট্রাল লকআপে পুলিশ তো নিয়ে গেছে। তাদের কাজ তারা করেছে, নিরাপত্তা বজায় রাখার কাজ, তারা নিরাপত্তা বজায় রেখেছেন। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বলে কথা, সেখানে কি এমনি ছেড়ে দেওয়া যায়? ফলে রাতে সেখানেই ছিলেন ওই 55 জন মহিলাসহ 59 জন চাকরি প্রার্থী। আজ তাদের আবার তোলা হয়েছিল আদালতে। যারা নিয়োগপত্র চেয়েছিলেন, ভাবুন তো তারা কি পেলেন? FIR-এর কপি। মানে নাকের বদলে নড়ুন কি একেই বলে? নাকি আরও একটা কথা মনে আসছে জানেন তো, ওই বলে না, ভিক্ষে দিতে হবে না, কুকুর সামলা। এই চাকরি প্রার্থীদের মনে হচ্ছে এখন প্রায় সেরকম দশা হয়েছে।
এ তো কয়েকদিন আগের ঘটনা, সে কয়েকদিন আগে সংসদের ভেতরে সংসদের বাইরে সব মিলিয়ে ওই স্মোক ক্যান নিয়ে প্রতিবাদের জেরে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছিলেন, তাদের কিন্তু ইউএপিএ দেওয়া হয়েছিল। লঘু পাপে কি গুরুদণ্ড, এই প্রশ্ন কারা তুলেছিলেন? বিরোধী সাংসদরা, তার মধ্যে কিন্তু তৃণমূল সাংসদরাও ছিলেন। অথচ দেখুন এবার তৃণমূলের সরকার কি করলো, কয়েকজন চাকরি প্রার্থী যারা 2015 থেকে অপেক্ষা করছিলেন, তারা চাকরি চেয়ে রাস্তায় প্রতিবাদ দেখাচ্ছিলেন, ন্যায্য পাওনা সেটাই তারা চাইছিলেন, তারা প্রতিবাদ করছিলেন, কোনো রকম কারোর লাইফ থ্রেট করেননি, কোথাও গিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে ফেলবেন, ভয়ঙ্কর গণ্ডগোল হয়ে যাবে, বিরাট ইট ফিট ছোঁড়াছুড়ি, মানে হিংসাত্মক কিছু, কোথাও কিছু না, তারা নিজেদের ন্যায্য প্রাপ্যটা চাইছিলেন রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় প্রতিবাদ করে। রাস্তা তো মানে রাস্তাই যে একমাত্র রাস্তা সে তো বহু বছর ধরে, সেখানে না দেখালে আর কবে অন্য লোকের সামনে দেখাবেন বলুন তো? লোকজনের চোখে তো পড়তে হবে, লোকে তো জানতে হবে তারা কোথায় আছেন, তাদের কারোর কীরকমভাবে ন্যায্য অধিকারটা সে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন কড়া ধারা দিয়ে দিল। হতে পারে জায়গাটা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে, কিন্তু বাড়ির দরজায় তো না, আর কোথাও তারা ওই টাপকেও তো ঢুকে পড়েননি, খোলা রাস্তায় সবার সামনে দিনের বেলায় পৌঁছে গেছিলেন। সরকারি আইনজীবী আদালতে বলেছেন যে ওখানে 2 জন ভিভিআইপি থাকেন, মানে শুধু মুখ্যমন্ত্রী নন, আরও একজন ভিভিআইপি নিরাপত্তা নিয়ে পুলিশ সমান চিন্তিত। মানে সংসদ হোক বা কালীঘাটের রাস্তা, নেতাদের যে কোনো লেভেলের নেতা হোক, তার নিরাপত্তা সেটাই শেষ কথা। আর বেকারত্বের জ্বালা নিয়ে যারা দিন কাটাচ্ছেন, তাদের সোশ্যাল সিকিউরিটির দায় কারণ নেই, সত্যি থাকবেই বা কেন? কয়েকজন এরা আর কি এমন, এদের চাকরি হয়নি, চাকরি পাওয়ার কথা পায়নি, তাতে কি হলো? নেতাদের অত সময় আছে নাকি এদের কথা ভাবার? পুলিশের কিন্তু সময় আছে, নেতাদের সিকিউরিটি হয়নি, হয়তো যদি হতো। ঠিক এই তৎপরতা না থাকলে কি চলে পুলিশকে ওই হয়ে গেলে তখন কি পুলিশকে কেউ ছাড়তো? এইসব ভেবেই হয়তো তারা আগ বাড়িয়ে এরকম কড়া পদক্ষেপ নিয়ে নিয়েছেন। হয়তো এরা এখনও মানে ভয়ঙ্কর লেভেলের কেউ হননি, হয়তো এরা কোনো সন্ত্রাসবাদী নন, কোনোদিন হবেন না এরকম গ্যারান্টি দিয়ে কেউ কিছু বলতে পারে, এইসব ভেবেই হয়তো কড়া ধারাগুলো তারা দিয়েছেন। মানে একদম গোড়াতেই শুধরে দেওয়া। ওই বলে না, জ্বর ঠর হলে অনেকে আছে, অনেক ডাক্তার আছে জানেন তো, শুরুতেই কড়া অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, তার কোনো চান্স থাকবে না, একদম পুরো সাফ। এদেরও মনে হচ্ছে সেরকম কড়া ডাক্তার এরা আর কি। সরকারি আইনজীবীর আরেকটা কথাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে আইন শৃঙ্খলার সমস্যা হবে। বুঝলেন তো? এই যে এত ধর্না, এত প্রতিবাদ, এত আন্দোলন, এটা হচ্ছে সরকারের ওপর চাপ বাড়ছে। এবার সরকার যদি চাপে পড়ে যায় তাহলে তো তাদের চাপে পড়লে কী হয়, মানুষের সিদ্ধান্তগুলো ঠিকঠাকভাবে নেওয়া যায় না। এবার সরকার যদি ঠিকঠাকভাবে না নিতে পারে তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মধ্যে সমস্যা হতে পারে। সেই সব ভেবেই তিনি এই কথা বলেছেন। কত দূর ভেবেছেন বলুন তো? এ দাবা খেলার মতো, একটা চাল দেওয়ার সময় আগামী 20টা চাল ভেবে রাখতে পারেন, কোথায় গিয়ে কিস্তিমাত হতে পারেন সেটাও বোধহয় ভেবে রেখেছেন এই সরকারি আইনজীবী, সেই জন্যই এতগুলো কথা বলেছেন। আর সে কারণেই হয়তো পুলিশের এরকম কড়া অবস্থান, এক ঢিলে অনেক পাখি, অনেক পক্ষকে বার্তা। কলকাতা পুলিশ তো 59 জনকে গ্রেফতার করেছিল। মুশকিল হচ্ছে এই বার্তায় কোথাও গিয়ে হয়তো বিচারকরা খুব একটা সন্তুষ্ট হননি, বা তারা মনে করেছেন যে এটা ঠিক জমজমার ব্যাপার হচ্ছে না আর কি, যতটা এরা ভাবছেন, যতটা বলছেন ব্যাপারটা ঠিক ততটা না আর কি। সেই জন্যই বিচারক ওই 55 জন মহিলা চাকরি প্রার্থীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এবার 4 জন পুরুষ চাকরি প্রার্থীর 25 তারিখ পর্যন্ত জেল হেফাজতও কিন্তু হয়েছে। এখানেও একটা প্রশ্ন উঠতে পারে, পুলিশ কি শুধু পুরুষ এই চাকরি প্রার্থীদেরই হেফাজতে চেয়েছিল? 55 জন মহিলা চাকরি প্রার্থী সারা রাত সেন্ট্রাল লকআপে কাটালেন, এটা কি কিছুটা হলেও সরকারি ভাবমূর্তিতে কালি দেয়নি? দেখুন, শত হলেও মহিলা ভোট ব্যাংক তৃণমূলের কাছে কিন্তু একদম লক্ষ্মীর ভাণ্ডার, সেটা তো ভুললে চলবে না। আর তার উপর এক মহিলা চাকরি প্রার্থীর সঙ্গে যে ব্যবহারের অভিযোগ আইনজীবী করেছেন সেটাও কিন্তু কম বিতর্কিত নয়। পরে ভাবতে পারছেন আমাদের রাজ্যে মহিলা চাকরি প্রার্থী
ন্যায্য বিচার চাইতে এসে, ন্যায্য অধিকারের কথা বলতে এসে তিনি আলটিমেটলি লকআপে গিয়ে ল্যান্ড করলেন। এটা রাজ্য সরকার ঠিক কীভাবে দেখছে বলুন তো? এই রাজ্যের ন্যায় হচ্ছে বৃষ্টি মুখার্জিদের চাকরি। অটিস্টিক চাইল্ডের মাকে নিয়ে গিয়ে জেলে ভরা, এটা এই রাজ্যের ন্যায়। আইনজীবী ফিরদৌস শামীমের কথা তো শুনলেন, ভাবা যায় অটিজমে আক্রান্ত একজন মানে সন্তানকে রেখে তিনি জেলে যেতে হলো তাকে, অথচ তিনি বলেছিলেন, কাকুতি মিনতি করেছিলেন, শোনেনি কেউ, রাতটা ওই সেন্ট্রাল লকআপেই কাটাতে হচ্ছে। আরও মোট 55 জন মহিলা চাকরি প্রার্থী, যাদের ওই সেন্ট্রাল লকআপে কাটাতে হয়েছিল। অসাধারণ নাকি সব অভিজ্ঞতা হয়েছে। আজকে আপনাদের সরাসরি শোনাবো সেটা, এই না বললেই নয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন এরকমই 2 জন চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, যাদের এই রাতটা কালকে সেন্ট্রাল লকআপে কাটাতে হয়েছিল। সদ্য তারা ছাড়া পেয়েছেন এবং এসে আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতাটা আমরা একটুখানি জানতে চাইব, ঠিক কী অভিজ্ঞতার সামনাসামনি তারা পড়েছেন। আপনাদের শোনাবো তাদের কথা। আপনাদের স্বাগত TV9 বাংলায়। নমস্কার। ছন্দা দেবী, রিয়া দেবী, ছন্দা বিশ্বাস, রিয়া রায়, 55 জন যাদের কালকে ওই সেন্ট্রাল লকআপে কাটাতে হলো। আপনারা তার মধ্যে মাত্র 2 জন তাদের রিপ্রেজেন্টেটিভ, কিন্তু অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা হলো সেটা আপনাদের সবার মনের ওপর একরকম একইভাবে হয়েছে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা, মানে আমি জানি না, চাকরি চেয়ে FIR-এর কপি পাওয়া, স্কুলের বদলে লকআপ পাওয়া, এরকম অভিজ্ঞতা আর কারোর কখনো হয়েছে কিনা, কীরকম অভিজ্ঞতাটা হলো? স্যার, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ দীর্ঘ 10 বছর যন্ত্রণা নিয়ে আমরা ওখানে মাতঙ্গিনী মূর্তি পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম। তো গত 7 নভেম্বর কালীঘাট সাউথ ডিসির কাছে আমাদের মিট করা হয়। তো উনি আমাদের প্রতিশ্রুতি দেন যে 10 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমাদের পজিটিভ কোনো বার্তা দেওয়া হবে। তো 10 দিন আউট হয়ে যাওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা মহিলাদের তরফের থেকে আমরা সব মেয়েরা খুব শান্তিপূর্ণভাবে ওনার কাছে ডেপুটেশনটা জমা দিতে আসছিলাম। ডেপুটেশনটা কি, যেটা 2016 সালে প্রকাশিত হয় 20শে সেপ্টেম্বর। ওখানে মানে সুন্দর করে লেখা রয়েছে যে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যত সিট আছে সেই সিট আপডেট করে টেট পাস 10দের নিয়োগ করতে হবে। তো 14 সালে একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে এই 24 আসতে গেল, দীর্ঘ 10 বছর কোনো নিয়োগ নেই। আমরা সেই ডেপুটেশনের আকারে মাননীয়ার কাছে শান্তিপূর্ণভাবেই আসছিলাম, যেহেতু মাননীয়া আমাদের প্রথম মুখ্যমন্ত্রী মহিলা, মাননীয়া মমতাময়ী। তো ওনার নামের সার্থকতা আমরা চাচ্ছিলাম, আশা করেছিলাম যে ওনার ছত্রছায়ায় বা ওনার যে হাত, মমতাময়ী হাত, উনি আমাদের হাতে বাড়িয়ে দেবেন। কিন্তু কি করলেন, ওনার যে হারমাদ বাহিনী, পুলিশ উনি লেলিয়ে দিলেন। কিন্তু আমাদের মানে কোনো একটা প্রার্থী কোনো পুলিশের গায়ে কোনো আঁচড় দেয়নি, কোনো ঝুট ঝামেলা করেনি, টেনে হিসড়ে আমরা করিনি, কোনো চাকরি প্রার্থী করেনি। কিন্তু আমাদের এটা বলা হয়েছে যে 353 যে একটা আইন বিধি আছে, সেখানে বলা হয়েছে যে আমরা নাকি পুলিশদের আক্রমণ করেছি। কিন্তু আপনি ফুটেজ দেখবেন, আমাদের কাছে ভিডিও আছে, আপনি যদি চান আমরা দিতে পারি। আমাদেরকে প্রচণ্ড মানে টেনে হিঁচড়ে চুরির মুঠি ধরে চ্যাংদোলা করে একটা দিদির, একটা মহিলা, সে মানে জামা ছিঁড়ে দিয়েছে, খামচে হিঁচড়ে টেনে হিঁচড়ে আমাদের টানতে টানতে পিছন বেড়ে তুলে নিয়েছে। কেন? আমরা এই যে কেনর উত্তরটা আমি সারা পশ্চিমবঙ্গর মানুষের কাছে এই যে উত্তরটা চাই, যে আমরা কি পড়াশুনো করে খুব ভুল করেছি, পরীক্ষা দিয়ে পাশ করে, টেট পাস করে আমরা খুব ভুল করেছি? কেন আমাদের এরকম করতে হবে? আপনারা তারপরের ইয়েটা হচ্ছে যে আপনাদের জেলে রাতটা কাটাতে হলো। রিয়া দেবী, এই অভিজ্ঞতা কখনো হবে ভেবেছিলেন? কোনোদিনও ভাবিনি যে এরকম অভিজ্ঞতা কখনো হবে। আজ পাশ করে 10টা বছর ধরে আমরা বঞ্চিত, 10টা বছর ধরে। আজ আমাদের 556তম দিন ছিল। কখনো ভাবিনি, বাড়ি থেকেও বলে আসিনি, কোনো প্রস্তুতি ছিল না, কিচ্ছু ছিল না। এমনকি বাড়ির লোকেদের সাথে যে কন্ট্যাক্ট করবো সেটুকুও করতে দেওয়া হচ্ছিল না। দিদিরা কেঁদে ভাসিয়ে দিচ্ছে। একজন অটিস্টিক চাইল্ড, একজনের 4 মাস বয়স বাচ্চাটা দুধ না দিলে খেতে পারবে না, তা ওদের মন ভেজে নি।
তারা ওদের মন বেঁচেনি আমাদেরকে খাবার, সে তো কয়েকদিন যেভাবে রাখা হয় সেইভাবে সেলে ছিলাম আমরা। মানে কীভাবে, এমনকি আমি না বললেই নয়, আমার যে টয়লেট, যে সেটা এতগুলো লোক আমরা রয়েছি সেই টয়লেটে, তা 3টে টয়লেট ছিল, 3টে রুমে রাখা হয়েছিল আমাদের 3টা টয়লেটগুলো। মানে বুঝতেই পারছেন যে সকলে মিলে সেটা ইউজ করা হচ্ছে, সেটাকে যে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা পুরো অস্বাস্থ্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। টয়লেট থেকে গন্ধ আসছে, তার মধ্যে আমরা খাচ্ছি, আমরা কীভাবে কাটিয়েছি, মাথা যন্ত্রণা করছে, কারোর ভমিটিং হচ্ছে, সেই ওষুধটা পর্যন্ত আমাদের ঠিকভাবে দেওয়া হয়নি, সেই পরিষেবাটা পর্যন্ত কীভাবে যে কাটিয়েছি রাতগুলো চিন্তা করতে পারবেন। মানে বিভীষিকা হয়ে গেছিলো আমাদের কাছে। বিভীষিকা, আমরা কী দোষ করেছি বলুন, আমরা কী দোষ করেছি? আমরা পাস করেছি, আমরা হবু শিক্ষক, আমাদের এই অবস্থা হয়েছে। রাস্তায় পড়ে আছি তো ঠিক আছে, ভালো কথা, রাস্তায় পড়ে গেছি, জেলে পর্যন্ত কয়েদিদের মতো ব্যবহার। ভবিষ্যৎ প্রজন্ম কী হবে? আমরা তো একজন শিক্ষককে বলা হয়েছে সে তো জাতির মেরুদণ্ড তৈরি করে, আজ আমরা রাস্তায় পড়ে আছি, রাস্তায় এভাবে মার খাচ্ছি, কীভাবে তুলেছে ফুটে যাচ্ছে। আমাদের কাছে না ভিডিও আছে, সেই এমনকি আমাদের আজ বেল দিয়ে দেওয়া হলো 4টে ছেলেকে, কি অপরাধ তারা করেছিল, তারা যায়নি সামনে, তারা যায়নি, তাদেরকে টেনে গলির ভেতর থেকে বার করে নিয়ে এসেছিল তাদের 4টে ছেলেকে। আজ কি কাঁদছে, তাদের বাড়িতে পর্যন্ত খবর দিতে পারিনি, ঠিকভাবে খাওয়া নেই, কিছু নেই। আমাদের কি অপরাধ বলুন, আমাদের কি অপরাধ? আমরা পাস করেছি, শিক্ষক হকের চাকরিটা চেয়েছি, সেটা আমাদের অপরাধ? আমাদের সঙ্গে যে সহযোদ্ধারা ছিল, দিদিরা 4 মাসের বাচ্চা রেখে এসছে, একজন স্পেশাল চাইল্ড রেখে চলে এসছে। আমরা কালকে বারবার অনুনয় বিনয় করলাম, স্যার আমাদের ছেড়ে দিন, বাচ্চা আছে, বাড়িতে বাচ্চা আছে, মায়েদের ছেড়ে দিন, আমাদের ভাবুন আপনাদের বাড়িও মা বোন আছেন, কিন্তু কিছুতেই শুনলেন না ওনারা। আমরা কি দোষ করেছি পর্যন্ত করতে দিচ্ছে না, একবারের বেশি দুবার কন্টাক্ট, এত দেরি করছেন কারণ আপনারা খুব জ্বালাতন করছেন, কেন একে ফোন করো, ওকে কেন বলে আসেননি বাড়িতে? আমাদের বলছে বলে আসেননি বাড়িতে, যে আন্দোলন করতে আসছেন, বাড়ির লোকরা জানে না কেন? দাবি ছিল, দাবিটা আপনারা এই যে, মানে আমি জানি না, আজকে ভয়ঙ্কর অস্বস্তি লাগছে আপনাদের সামনে এরকমভাবে, আমাদের কি বলবো, যাদের আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে তৈরি করার কথা, শিক্ষা দেওয়ার কথা, তারা অসাধারণ একটা শিক্ষা নিয়ে ফিরলেন আর কি। এইভাবে তাদের যে লকআপে কাটাতে হলো, যে অভিজ্ঞতার কথা তারা বলছেন, লকআপে এইরকম অভিজ্ঞতাই হয়, এটাই খুব স্বাভাবিক, কিন্তু এই অভিজ্ঞতাটা ওনাদের হওয়ার কি খুব দরকার ছিল? মানে এটাই কি হওয়ার কথা ছিল? এই প্রশ্নগুলোর সত্যি কোনো জবাব নেই। যে প্রশ্নগুলো ওরা তুললেন, যে আমরা তো আমাদের নিজেদের ন্যায্য আন্দোলন করতে গেছিলাম, আমরা কাউকে কিছু করিনি, আমরা চাকরি চাইতে গেছিলাম, তার বদলে লকআপ পাওয়া গেছে। আপনারা এতদিন ধরে 556 দিন ধরে যে আন্দোলনটা এক জায়গায় করছিলেন, হঠাৎ এটা তো ঘটনা, কালীঘাটের সামনে আপনারা যাবেন, ওটা হাই সিকিউরিটি জোন, আর একটু গেলেই আপনারা জানেন সেটা, তারপরেও এই রিস্কটা নিলেন কেন? ওখানটায় গেলেন কেন? আমরা একাধিকবার শিক্ষা বিকাশ ভবন, আচার্য সদন, ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী, একাধিকবার খুব ভালোভাবে আমরা ডেপুটেশনটা দিয়েছি। বিকাশ ভবন গেলে বলেন আচার্য সদন বলে গেলেন বিকাশ ভবন, ওখানে গেলে বলেন শিক্ষামন্ত্রী। তাহলে আমরা যে এই যে একটা ফুটবলের মতো আমরা শুধু আমাদের নিয়ে চালাচালি হচ্ছে, এটা কেন হবে? আমাদের দাবিটাও ন্যায্য। গেজেট যেটা কমিশন তৈরি করেছে, মানে নিজের তৈরি গেজেট, সেই গেজেটটা কেন মানবেন না? গেজেটে লেখা আছে 83 রুল বিয়ে যে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যত সিট আছে সমস্ত সিট আপডেট করে নিতে হবে। তাহলে আমরা তো কোনো অন্যায্য দাবি করছি না। যে ন্যায্য দাবিটা গেজেটে লেখা আছে সেই ন্যায্য দাবিটা নিয়েই তো আমরা লড়ছি, আমাদের মূল দাবিটা হচ্ছে ওটা, তাহলে কেন দেবে না? আপনাদের তো এই দাবি নিয়ে ইতিমধ্যেই মামলা মোকদ্দমা চলছে, গোটা ব্যাপারটা এখন কোর্টে রয়েছে, তা সত্ত্বেও এই মুহূর্তে রাজ্য সরকারের করণীয় কি আছে? রাজ্য সরকারের করণীয় আমাদের দেখুন, তাই কমিশন, আমি একটাই কথা বলবো যে কমিশন থেকে বলা হয়েছিল যে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে 14,000 সিট রয়েছে। আজ 10টা বছর চলে গেছে, কেউ কি অবসর নেননি কোনো টিচার?
কিংবা কি স্কুলগুলো না বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে, উপযুক্ত শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে বলুন, আর আমরা রাস্তায় পড়ে রয়েছি। আর 14,000, সেই 10 বছর ধরে কি 14,000ই সিট কখনো থাকে? লাখখানিকের ওপরে তো হয়ে যাওয়ার কথা, এবং সেটা ব্রাত্য বসু নিজে বলেছিলেন। এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক, ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। অর্থাৎ প্রাথমিকে 11,765 শূন্যপদ, উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে 14,339, মাধ্যমিকে 13,500 এবং উচ্চ মাধ্যমিকে 5,500টি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি। এটা কি মানে ধরুন যে সাম্প্রতিককালে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী দুবার বৈঠক করলেন আরও একদল এসএলএসটিদের সাথে, সেইটা দেখেই কি আপনাদের মনে হচ্ছিল যে এইবার আপনাদেরও নজর কাড়াটা দরকার, সেই জন্যই কি আপনারা গেছিলেন? একেবারেই নয়, কারণ যার যার আলাদা আলাদা প্রত্যেকটা সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের দাবি আলাদা, তাদের সব কিছুই আলাদা। সুতরাং আমরা যে বঞ্চিত 10 বছর ধরে, আমাদের দাবিটাও আলাদা, আমরা সেইভাবেই দাবিটা উত্থাপন করছিলাম খুব সিম্পলভাবে। তো আমার একটাই প্রশ্ন এই পুরো পশ্চিমবঙ্গবাসীর উপর, যে যেখানে বর্তমান শাসক দল ঠিক টাইমে যদি নির্বাচন না হয়, নির্বাচনের জন্য যে আইনি প্রসেসগুলো সেগুলো মানে খুব তাড়াতাড়ি করে যে ডেট ফেলা হয় হিয়ারিংয়ের জন্য, সেটা নিজেদের স্বার্থে যখন তাড়াতাড়ি করে এরকম ডেট করে ওনাদের সলভ হয়, তখন শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে 10টা বছর 14 থেকে এই 24 সাল হতে চললো, এই 10টা বছর আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে কেন এত ডিলেমি হবে? আমার যে আইন বিশেষজ্ঞ তাদের উপরেও আমার এই কোশ্চেনটা থাকলো যে কেন আমরা এই দোলাচলের মধ্যে থাকবো? শুধু আমরা বঞ্চিত হচ্ছি না, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভবিষ্যৎ প্রজন্মগুলো তারাও বঞ্চিত হচ্ছে। আজকে তার ধাক্কা দিতে গিয়ে অভিজ্ঞতা তো হলো, ধাক্কা দিতে গেলে কি হয় আপনারা দেখলেন, ভবিষ্যতে এরকম রাস্তায় আর যাবেন? অবশ্যই, কারণ আমরা তো 2-1 জন মিলে প্রার্থী এখানে ঠিক করি না, আমাদের একটা আলাদা ইউনিটি আছে। আমরা কি করব না করব সবাই মিলে আলোচনা সিদ্ধান্ত করে আমরা পরবর্তী সিদ্ধান্তটা পরে নেব। তবে যতদিন না পর্যন্ত আমাদের দাবিটা পূরণ হচ্ছে, গেজেট মেনে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত স্টেট পাস টেনদের নিয়োগ না হচ্ছে, ততদিন আমরা আমাদের মতো কর্মসূচি চালিয়ে যাব, কারণ আমরা কোনো সাদা খাতা জমা দিইনি। যাদের রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই তারা আপনারা এরকম একটা আন্দোলনে গেলেন, এবং এই আন্দোলনে এরকম জায়গায় গেলে কি অভিজ্ঞতা হয় সেটা আপনারা উপলব্ধি করলেন। এরপরেও আপনারা মানে পারবেন এরকম জায়গায় যেতে? আপনাদের বাড়ির থেকে অ্যালাউ করবে? দেখুন, আমাদের বাড়িতে সাপোর্ট আছে বলেই তো আমরা নিশ্চয়ই এভাবে এগিয়ে যেতে পারছি, কেননা তারা সকলেই জানে যে আমরা কোনো অন্যায্য নই, অন্যায্য করি। এবং আমরা যখন বাড়ি থেকে বেরোই না, তখন আমার বাবা মারা না আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে বাবা মা তোরা কবে সুখবরটা আনবি। এক একজনের বাড়ির অবস্থা কল্পনা করতে পারবেন না। বাড়িতে আমরা তো সবাই শিক্ষিত, কিন্তু তাদের এক একজন দাদা দিদিরা যাদের বাবা মা প্যারালাইসিসড, অনেকে বোন অথিস্টিক, মানে সে এমন, আমি উত্তর 24 পরগনার মেয়ে, তা একজন দাদা ভাই রয়েছেন যিনি তার বোনকে, অথিস্টিক চাইল্ড, মানে তার বোনকে তিনি সমস্ত কিছু খাইয়ে টাইয়ে রেডি করে বিছানায় উনি তুলে দিয়ে আসেন, আবার মঞ্চ করে যখন বাড়ি ফেরেন তখন বিছানা থেকে নামিয়ে বাকি কাজগুলো উনি করেন। ওনার মা লোকের বাড়িতে কাজ করে, এইরকম জোগাড়ের কাজ করে, কেউ কেউ লোকের বাড়িতে কাজ করে, মুটেগিরি করে। কি বলবো বলুন, এটা আমাদের ভবিষ্যৎ। আজকে আমরা বিএড করেছি, আমরা টেট পাস টেন্ট, আমরা শিক্ষক হব কোথায়? আজ 10টা বছর চলে গেছে আমাদের, আজ এইভাবে চলে যাচ্ছে আমাদের, কেউ খেতে পায় না, এরকম অবস্থা আমাদের বাড়িতে। দুমুঠো না বাবা মার মুখে দুমুঠো রোজগার দিয়ে না খাওয়া যদি দিতে পারি, সেটা আমাদের পক্ষে অনেক সৌভাগ্য। আজ আমরা এরকম কিভাবে রয়েছে বাবা মা চিন্তা করতে পারবেন না, কোনো যোগাযোগ নেই, কিছু নেই। এইভাবে মাননীয় আপনার কাছে একটাই আমাদের প্রার্থনা, আমাদের জীবনগুলোকে রক্ষা করুন, নইলে শেষ হয়ে যাবো। এমনি আমরা লাশ হয়ে গেছি।
আমাদের বাবা মা সংসার সব কিছু শেষ হয়ে যাবে। জানি না এরকম ক্ষেত্রে কি বলতে হয় কি বলা যায়। আমাদেরই ঘরের আমাদেরই বোনেরা দিদিরা এরা সব রয়েছেন আর কি। এরা তো কেউ মানে ওই বললাম আন্দোলন করার জন্য পরীক্ষা দেননি, আন্দোলন করার জন্য পাশ করেননি। এরা তো ওই স্কুলে ঢুকতে চেয়েছিলেন, টিচারই করতে চেয়েছিলেন, তার বদলে আন্দোলন করছেন। ক্লাসরুমে থাকতে চেয়েছিলেন, তার বদলে লকআপে থাকছেন। তারা সবাই চেয়েছিলেন যে তারা বেশ কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের ভবিষ্যৎগুলো তৈরি করতে সাহায্য করবেন, তার বদলে কেউ কেউ একদল পুলিশ কর্মী তাদের টেনে হিঁচড়ে তাদের অন্যরকম শিক্ষা দিয়ে দিয়েছেন। এটা আমরাই করেছি, এটা আমাদের চোখের সামনে দেখছি আমরা। এটার পুরোটা আমরা সবাই এই বিষয়টার না অংশ। আমি জানি না এটার শেষ কোথায় কবে, কারণ এর মধ্যে অনেক কিছু আছে। কারুর সদিচ্ছার ব্যাপার যেরকম রয়েছে, আইন আদালতের ব্যাপারও রয়েছে, কবে মিটবে আমি জানি না। কিন্তু বিশ্বাস করুন আমাদের বাড়ির লোকজনের না এই সাধারণ ঘরের এই ছেলে মেয়েদের এই বিষয়গুলো এগুলো না হলেই বোধহয় অন্তত আমাদের জন্য ভালো, কারণ এটা আমাদের কারুর ভালো লাগে না। আমি নিশ্চিত সরকার হোক বিরোধী হোক তারা নেতা হন, কোথাও গিয়ে তারা তো আমাদের এই রাজ্যের কেউ, তারাও কারোর না কারোর তাদের সবার পরিবার আছে, নিশ্চিত তাদেরও ভাল লাগে না। জানি না কোথায় গিয়ে গোটা বিষয়টা আটকে থাকে। শুধু আমরা এইটুকুনি চাইতে পারি যে সবাই তো শুনছেন, সবাই দেখছেন, একটু সবাই মিলে একটু চেষ্টা করে যদি অন্তত বারবার শিক্ষিত কিছু ছেলে মেয়ে যারা তাদের ন্যায্য পাওনার জন্য লড়ছেন, চাকরি চাইতে এসে এরকমভাবে চোখের জল ফেলতে হবে, এটা ঠিক মেনে নেওয়া যায় না, জানেন তো। আপনাদের অনেক ধন্যবাদ। আর আমি জানি না আর কি জিজ্ঞেস করবো বা কি বলবো আপনারা এসছেন আজকে লকআপ থেকে বেরিয়ে আমাদের সঙ্গে এখানে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের বার্তা সে তো আপনারা সবার সামনে তুলে ধরবেন, হয়তো 556 দিন ধরে তুলে ধরেছেন, ভবিষ্যতেও তুলে ধরবেন। আশা করা যায় কোনো না কোনো সময় কেউ না কেউ আপনাদের কথা শুনবেন। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ।